আসসালামু আলাইকুম। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বীজগণিতের বেসিক। বীজগণিত যারা কেউ কিচ্ছু পারি না, আমরা আজকের ক্লাসটা করলে একদম বীজগণিত সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে যাবে, ঠিক আছে? তো এক ক্লাসে আমরা আজকে বীজগণিত সম্পর্কে একদম কমপ্লিট মোটামুটি একটা আইডিয়া পাওয়ার বা ধারণা পাওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো বীজগণিতের, সেটার কাজ হচ্ছে চলক। তো আমরা প্রথমে কি নিয়ে কাজ করব? চলক নিয়ে আলোচনা করব। তো চলক কি? তো বীজগণিতের ক্ষেত্রে আমরা চলক বলতে কি ইংরেজি অ্যালফাবেটের যে কোনো অক্ষরগুলো আছে সবগুলো অক্ষরই আমরা ব্যবহার করতে পারি চলক হিসেবে, কিন্তু বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এক্স, ওয়াই, জেড ইত্যাদি, আমরা এ বি সি ডি এগুলো ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এক্স ওয়াই জেড। তো চলকের জিনিসটা হচ্ছে কি, চলকের আমরা মান জানি না। চলকের মান কি জানি না, এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? যেমন আমরা একটা চলকের মান এক্স এর মান কত, ওয়াই এর মান কত এভাবে বলি না? তো ওই এক্স এর মান ওয়াই এর মান বের করলে যেটা আসে ওইটা হচ্ছে চলকের মান। এটার মান আমরা জানি না, এটাকে বলে অজ্ঞাত রাশি। এটাকে কি বলে? অজ্ঞাত রাশি। এখন চলক শিখছি, চলকের সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে আমাদের কি সহগ। সেটা কি শিখে ফেলবো আমরা? সহগ। তো সহগ কি? চলকের সাথে যে গুণিতক বা গুণ আকারে থাকে, ঠিক আছে, সেটাকে কি বলে? সহগ বলে। যেমন একটা চলক হচ্ছে আমাদের এক্স, এক্স এর সামনে একটা 2 আছে। ওকে, তো এক্স আর 2, আমাদের এক্স আর 2 কি আকারে আছে? এক্স আর 2 কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমার এই 2টা হইছে আমার কি? সহগ, আর এই এক্সটা হইছে আমার কি? চলক। ক্লিয়ার? ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এটা আরো বিস্তারিতভাবে যদি বলি যে -5x, এখানে আমাদের চলক কত? তো চলক হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের চলক। আর সহগটা কি? সহগটা হচ্ছে x ব্যতীত বাকি যা আছে সবগুলো হচ্ছে সহগ। তো -5টা আমাদের কি এখানে সহগ। -5টা আমাদের কি সহগ। ক্লিয়ার? আচ্ছা, এবং কোন সমীকরণে এরকম যদি বলা থাকে যে -ay, এখানে যদি বলা থাকে যে y এর সহগ কত, ওয়াই এর সহগ, ঠিক আছে? তো যার সহগ বলা থাকবে তার মানে ওয়াই এর সহগ, ওয়াই বাদ দিয়া বাকি যা আছে সবগুলো হচ্ছে ওয়াই এর সহগ। তার মানে কি -a হইছে কার? আমার ওয়াই এর সহগ, ঠিক আছে? তো আচ্ছা, আমরা আশা করি সহগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এরপরে আমরা পদ নিয়ে একটু আলোচনা করি। পদ, যে কথাটা বলা আছে আমাদের পদ, পদের টপিকসটা এখানে বলা আছে পদ। পদ, তো পদ। এখন একটু আগে আমরা শিখলাম চলক আর সহগ একত্রে কি আকারে থাকে? গুণ আকারে থাকে। তো একটা পদ কিভাবে গঠিত হয়? যখন চলক এবং সহগ এরকম গুণ আকারে থাকে, এই পুরাটা মিলে একটা কি হয়? আমার একটা পদ গঠিত হয়, ঠিক আছে? তো গুণ আকারেও থাকতে পারে, ভাগ আকারেও থাকতে পারে। গুণ আর ভাগ যে কোনো একটা থাকলে আমরা কি বলবো? এটা একটা কি আছে? পদ আছে। ওকে, যেমন আমরা যদি বলি 2xy ইনটু কি 5x, ওকে, এই দুটো কি আকারে আছে? গুণ আকারে আছে না? তো এই দুইটা মিলে কিন্তু আলাদা পদ না, এই দুইটা মিলে একটা পদ। কি পদ? দুইটা মিলে একটা পদ। এখন যদি এরকম থাকে যে 2xy ভাগ কি y, ওকে, তো এই দুইটা এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা আছে। অনেকে বলবে এটা দুইটা পদ, কিন্তু না, এখানে দুইটা পদ না, এই পুরোটা মিলে কি আমার একটা পদ। এখানেও আমার একটা, আর এখানেও আমার কি একটা। ক্লিয়ার? কারণ কি আমরা জানি পদ আলাদা হয়, পদ আলাদা হয় প্লাস ও মাইনাস দিয়ে। কি দিয়ে? প্লাস ও মাইনাস দিয়ে, ঠিক আছে? তো এটা কিরকম প্লাস ও মাইনাস দিয়ে আলাদা হয়? যেমন আমি যদি লিখি যে 2x প্লাস 3y, এখন এই যে 2x এর পরে প্লাস দিয়ে কি লিখছি? 3y লিখছি, তার মানে এই 2x হচ্ছে আমার একটা পদ, আর এই 3y হচ্ছে আমার কি একটা পদ, ঠিক আছে? তো যেখানেই আমরা দেখব প্লাস প্লাস আছে, প্লাস প্লাস আছে অথবা মাইনাস আছে, সেখানে আমরা বলবো কি পদ আলাদা হবে। প্লাস আর মাইনাস দিয়ে পদটাকে আলাদা হবে। প্লাস মাইনাস ব্যতীত যদি গুণ ভাগ থাকে ওটা দিয়ে পদ আলাদা হবে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বুঝাই যে 2xy ইনটু কি 5x প্লাস 3y প্লাস 4 মাইনাস 4y ইনটু 3, এখানে অনেকে বলবে কয়টা পদ আছে? তো এখানে আমরা দেখবো কয়টা পদ আছে। আমরা একটা কথা বলছি যে পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে। তো প্লাস আর মাইনাস দিয়ে যদি পদ আলাদা হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা গুণ আকারে আছে, তার মানে এই দুইটা মিলে এরপরই একটা প্লাস রয়েছে। তো সুতরাং এই দুইটা আমার একটা পদ, আবার এখানে শুরু হয়ে এখানেই শেষ, এরপরে আরেকটা প্লাস, তো এই দুইটা মিলে আবার আরো একটা পদ। এখানে 4 আছে, 4 এর সাথে কিছু নাই, চলক, এটাও একটা পদ, কিন্তু এটাকে বলে ধ্রুবক পদ। যার সাথে কোনো চলক থাকে না সেটাকে কি পদ বলে? ধ্রুবক পদ বলে।
আর এই 4y এটাও হয়েছে আমার আরেকটা পদ, না 4y ইন্টু 3, কারণ তার সাথে 3 গুণাকারে আছে। তো এই পুরাটা, তো এখন আমরা দেখতেছি পদ আলাদা হয়েছে কোথায় কোথায়, যেখানে প্লাস মাইনাস আছে ওখানে ওখানে আমার কি আলাদা হয়েছে, পদ আলাদা হয়েছে। তার মানে প্লাস আর মাইনাস দিয়ে আমাদের কি আলাদা হয়, পদ আলাদা হয়। তো এরপরে ওকে, এরপরে এটা মোটামুটি আমরা কভার। এরপরে আমরা আলোচনা করব কি, বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় কি নিয়ে আলোচনা করব, বীজগণিতীয় রাশি। তো পরের টপিকসে চলে যাচ্ছি। পরের টপিকস হচ্ছে বীজগণিতীয় রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি সেটা কি আমাদের। তো বীজগাণিতিক রাশি কি, একটু আগে আমরা দেখলাম যে এরকম যদি থাকে যে 2x প্লাস 3y, এখানে আমাদের পদ আছে কয়টা, দুইটা আছে, ঠিক আছে, এবং এই দুইটা সংযুক্ত আছে কি দিয়ে, একটা চিহ্ন দ্বারা। ওকে, তো কোনো এক বা একাধিক পদ যদি প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, বা যে কোনো ধরো গুণ ভাগ যোগ, ঠিক আছে, সংযুক্ত থাকে, তখন পুরাটাকে একটা কি বলে, বীজগণিতীয় রাশি বলে। কি বলে, বীজগাণিতিক রাশি বলে। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এই যে দুইটা আমাদের, এই দুইটা গুণাকার আছে, এই দুইটা আমার একটা কি রাশি, বীজগাণিতিক রাশি হয়েছে। ওকে, বীজগাণিতিক কি হয়েছে, রাশি হয়েছে। এবং এরকম যদি থাকে যে 3x প্লাস 5y প্লাস c, এই পুরাটা প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত আছে এবং তার মধ্যে পদ আছে, চলক আছে, সহগ আছে। তো ওই জন্য পুরোটা একটা কি, বীজগাণিতিক রাশি। ঠিক আছে, আবার এই যে এরকম হতে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এরকমও হইতে পারে। এই পুরোটাও একটা কি, বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তো বীজগাণিতিক কি রাশি। তো আশা করি আমরা বীজগাণিতিক রাশিও মোটামুটি বুঝে গেছি। এরপরের যে পয়েন্ট আমরা কি শিখবো, যোগটা শিখবো। ঠিক আছে, তো এরপরের পয়েন্টটা কি, যোগ। এখন যোগটা কি, যোগটা আমরা শিখবো, আমরা বীজগণিতের যোগটা শিখি। ওকে, তো বীজগণিতের যোগটা আমরা কিভাবে হয়, যেমন নরমালি আমি যদি বলি একটা এ আছে, তার সাথে আমি যোগ দিলাম আরেকটা এ, এই একটা এ আর এই একটা এ, মোট কয়টা এ, দুইটা এ। ঠিক আছে, ওকে, এরপরে আমি যদি বলি আবার এ একটা দুইটা এ যোগ তিনটা এ, মোট কয়টা এ, পাঁচটা এ। ঠিক আছে, এগুলো তো একদম সহজ। আরেকটু কঠিনে যাই, কি আছে, যেমন দুইটা এবি যোগ তিনটা এবি, দুইটা এবি আর তিনটা এবি, মোট কয়টা এবি, পাঁচটা এবি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই যে সামনে এবি এর সামনে যেটা আছে ওটা কিন্তু আমাদের সহগ, আর এ আর বি কিন্তু আমার পুরোটাই চলক। ঠিক আছে, তো চলকগুলো খেয়াল রাখতে হবে। আর এই পদগুলা যদি তার এই যে এই দুইটা পদ যদি সমান থাকে নিচে, মানে এ আর বি এই দুটো চলক যদি সমান থাকে, ঠিক আছে, তখনই আমরা কি করতে পারবো, সহগগুলা যোগ দিতে পারবো। সহগগুলা কি করতে পারবো, যোগ দিতে পারবো। যোগ কিন্তু এ আর বি হবে না, যোগ হবে এই 3 আর 2। তো ঠিক আছে, তো এ আর বি এই দুটো মিল আছে, তার মানে আমার এই 3 আর 2 যোগ হবে, 3 আর 2 যোগ হয় কত, 5 হবে, 5টা এবি হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা যদি আরো একটু কঠিন লেভেলে যাই, যেমন a স্কয়ার b স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার, এখানে যোগটা কিরকম হবে, a স্কয়ার b স্কয়ার, এখানে a স্কয়ার b স্কয়ার একটা আমাদের পদ, আর 2a স্কয়ার b স্কয়ার এই পুরোটা মিলেও আমাদের একটা পদ, কিন্তু এই দুইটা আর এই দুইটা কি একরকম আছে। তো এইটার সামনে একটা 1 আছে আর এটার সামনে একটা 2 আছে, তো দুইটা a স্কয়ার b স্কয়ার আর একটা a স্কয়ার b স্কয়ার, মোট কয়টা a স্কয়ার b স্কয়ার, তিনটা a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এরপরে আমরা যদি আরেকটু কঠিন লেভেলে যাই, সেটা এরকম হবে যে 2a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b বা 5a স্কয়ার b। ওকে, তো এখানে কি a স্কয়ার b, আমরা সবসময় খেয়াল রাখবো এই যে এইটা সামনের সহগটা না, সামনের সহগটা যা মন চায় থাক, ওটা কোনো বিষয় না, কিন্তু এই পিছনের দুইটা মিল আছে কিনা, পিছনের দুইটা যদি একরকম থাকে তাহলে আমরা কি করতে পারবো, যোগ দিতে পারবো। যেমন a স্কয়ার b আর a স্কয়ার b আছে, ঠিক আছে, তার মানে 5টা a স্কয়ার b আর 2টা a স্কয়ার b, মোট কয়টা a স্কয়ার b, 7টা a স্কয়ার b। কিন্তু সরি a স্কয়ার b, কিন্তু যদি এইটা না থাকে, যদি এইরকম থাকে যে 2টা a স্কয়ার b যোগ 5টা a b স্কয়ার, এইটার কত হবে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি আমরা, যে a স্কয়ার b আর এখানে আছে a b স্কয়ার, এই দুটো কিন্তু যোগ হবে না। এটা আমরা যদি এরকম লিখে ফেলি যে 7a b স্কয়ার বা 7a স্কয়ার b, এটা যদি আমরা লিখি তাহলে সেটা কি হবে, ক্রস হবে। কারণ কি, এইটার এই দুটা মান মিলে নেয়, লাস্টে যদিও মিলতে হবে, এই দুটা না মিললে কি করা যাবে না, যোগ দেওয়া যাবে না। ওকে, আমি তো এই উদাহরণ দিয়ে বুঝাইছি, এরকম আরো অনেকগুলো থাকতে পারে, যেমন 2xy মাইনাস প্লাস
11xy। ওকে, তো এরকম যদি থাকে এটাও xy এটা xy, 11টা 2টা কয়টা 9টা xy। এরপরে যদি আরেকটু থাকে যে যেমন যে x² y বা xy কিউব মাইনাস x কিউব y, দুটা দেখতে প্রায় কাছাকাছি। xy কিউব মাঝখানে প্লাস দিয়ে দিই, xy কিউব আর x কিউব y, দুটা কিন্তু যোগ হবে না, দুটা কিন্তু আলাদাই থাকবে কারণ এই দুটা সমান না। ঠিক আছে, তো আশা করি আমরা যোগ মোটামুটি একটা ধারণা পাইছি যোগ সম্পর্কে। এরপরে আমরা পরেরটায় যাই বিয়োগে, আমাদের কিসে যাব? বিয়োগে। ওকে, তো যোগ আর বিয়োগ একদম কাছাকাছি। যোগ যোগ আর বিয়োগ কাছাকাছি। ঠিক আছে, কাছাকাছি বলতে পুরাটাই এক, শুধু মাঝখানের চিহ্নটা বিয়োগ। ওকে, তো যেমন আমি যদি বলি যে এ থেকে এ বিয়োগ দিলে কত হয়, একটা এ থেকে একটা এ বাদ দিলে কত থাকে? শূন্য থাকে। ঠিক আছে, তেমনি যে দুইটা এবি থেকে আমি যদি বলি যে দুইটা এবি থেকে আমার একটা এবি বাদ দাও, কয়টা এবি থাকে? দুইটা এবি থেকে একটা এবি বাদ দিলে কয়টা এবি থাকে? একটা এবি থাকে, তাও প্লাসে থাকে, যেহেতু বড় সংখ্যার সামনে কি প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, এই বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা দেখবা। ওকে, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দিয়ে বড়টার চিহ্ন আগে হবে। তো বিয়োগের ক্ষেত্রেও সেম, এই দুইটা মিলতে হবে। ওকে, এই দুটো না মিললে আবার কি বিয়োগ হবে না। যেমন 5টা a স্কয়ার b স্কয়ার, সেখান থেকে বিয়োগ দিলাম 2টা a স্কয়ার b স্কয়ার, তার মানে কি a স্কয়ার b স্কয়ার মিলে গেছে, এখানেও a স্কয়ার b স্কয়ার মিলে গেছে। 5টা থেকে 2টা গেলে কয়টা থাকে? 3টা a স্কয়ার b স্কয়ার থাকে। ক্লিয়ার? আর এরকম যদি আমি বলি যে না, এরকম থাকলে তো আমরা করতে পারবো, কিন্তু এর যদি একটু ডিফারেন্স থাকে, ওই যে সেম আগেরটার মতো, যে 5টা a স্কয়ার b মাইনাস কি 2টা a b স্কয়ার, একটু ডিফারেন্স থাকলে, যেমন এই স্কয়ারটা শুধু এর উপরে আছে আর b এর ফেলে, তা আমরা অনেক সময় এটা 5 থেকে 2টা গেলে 3টা a b স্কয়ার লিখে ফেলি বা a স্কয়ার b লিখে ফেলি, কিন্তু এটার বিয়োগ হবে না। কেন হবে না? কারণ এই দুইটা আমার মিল নাই। সব সময় দেখতে হবে চলক দুইটা মিল আছে কিনা, একরকম আছে কিনা। এটাকে বলে সদৃশ্য পদ। কি পদ বলে? সদৃশ্য পদ। সদৃশ্য মানে কি? একরকম থাকতে হবে, একরকম দেখতে থাকতে হবে। ওকে, তেমনি xy প্লাস xy মাইনাস 2xy, এটাও সেম, দুইটা xy থেকে একটা xy বাদ এবং যেটা বড় সংখ্যা ওই চিহ্নটা আগে হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাদের করতে হবে, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। মেইন কথা হচ্ছে আমাদের এই চলক দুইটা কি হতে হবে? মিলতে হবে। এই দুইটা যদি না মিলে তাহলে আমরা যোগ বিয়োগ কোনোটাই করতে পারবো না। ওকে, তো আশা করি আমরা বিয়োগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এরপরে আমরা কি করব? গুণটা করি। গুণ, এরপর আমাদের কি হবে? গুণ। তো গুণটা আমরা কিভাবে করব? গুণটা খুব সহজ, খুবই সহজে আমরা গুণটা করতে পারবো। যেমন আমি যদি বলি গুণটা কিভাবে করব, প্রথম আমরা সহজ একটা গুণ দিয়ে দেখাই, a গুণ a। ওকে, দুইটা a আমি যদি পাশাপাশি গুণ দিই, তার মানে কি হয়? এইটা একটা এর উপরে a থাকে, একটা এর উপরে 1 থাকে, তো এই 1 আর 1 যোগ হয়ে যাবে, কত হবে? a স্কয়ার হবে। সিম্পল কথা, দুইটা a গুণ দিলে a স্কয়ার। তেমনি যদি আমি দুইটা a পরিবর্তে 3টা a গুণ দেই, তাহলে কত হবে? a 1 যোগ 1 যোগ 1। এটা না লিখলে হয়, এটা আমি বোঝার সুবিধা, 3টা a হবে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এরকম গুণ আকারে থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম 3টা a যোগ 3টা a গুণ 3টা a কিউব ইনটু a কিউব, তাই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে। 3 আর 3 কত? 6, a পাওয়ার 6। ক্লিয়ার? এই হইছে মোটামুটি এটা। আবার আমি যদি এইরকম আরেকটা গুণ করি যে a b ইনটু কি a b, ঠিক আছে, তো এখানে গুণ a আর a গুণ হবে, a আর a গুণ হয়ে কি হবে? a স্কয়ার, আর b আর b গুণ হয়ে কি হবে? b স্কয়ার হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আরেকটা যদি বলি যে a স্কয়ার b ইনটু কি a b স্কয়ার, এই দুটো যদি আমরা গুণ দেই কি হবে? দেখো, a একটা a আর এখানে আছে কয়টা a? দুইটা a, দুইটা a আর একটা a কয়টা a? 3টা a কিউব, আর দুইটা b আর একটা b মানে কি কিউব? b কিউব। যদি গুণ আকারে থাকে, গুণের ক্ষেত্রে এরকম হবে। ঠিক আছে, তো আমরা আরেকটু হাই লেভেলে যাই। হাই লেভেলে গেলে সেটা কিভাবে দেখি, যদি এরকম থাকে যে একটা a থাকে বাহিরে এবং ভিতরে থাকে একটা a প্লাস b। ওকে, এই ক্ষেত্রে আমরা গুণটা কিভাবে দেবো? এই ক্ষেত্রে আমরা প্রথমে a দিয়ে এই a কে গুণ দেবো, a আর a গুণ দিলে কি হবে? a স্কয়ার, এরপরে a দিয়ে আমরা b কে গুণ দেবো, প্লাস a আর b গুণ দিলে কি হবে? ab হবে। ঠিক আছে, তো আমরা আরেকটু, মানে এটা তো হচ্ছে একটা পদ দিয়ে দুই পদকে গুণ। এরপরে আমি এটা যদি বলি a প্লাস b ইনটু a মাইনাস b, এটা যদি আমি গুণ দিতে বলি, এখন এই গুণটা হবে কি? প্রথম a দিয়ে a কে গুণ হবে a স্কয়ার, আবার a দিয়া b কে গুণ হবে মাইনাস ab, b দিয়া a কে গুণ হবে প্লাস
প্লাস এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বিবি গুণ দিলে কি হবে বি স্কয়ার। তো মাইনাস এ বি প্লাস এ বি কাটা, শুধু থাকে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি আমরা এটাও বুঝতে পারছি। তাও আমরা আরো 2-3টা প্র্যাকটিস করি। সেই প্র্যাকটিসটা কিভাবে হবে দেখাচ্ছি। এটা এরকম থাকবে যে এক্স প্লাস ওয়াই গুণ কি এক্স প্লাস ওয়াই। ওকে, তো এটার গুণ কিভাবে আসে, এটার প্রথমে আমরা সিম্পলিও করতে পারবো। প্রথমে এক্স দিয়ে এই এক্স কে গুণ, এক্স আর এক্স গুণ দিলে কি হবে এক্স স্কয়ার হবে। এরপরে এক্স দিয়া ওয়াই কে গুণ, এক্স আর ওয়াই গুণ দিলে কি হবে প্লাস এক্স ওয়াই। আবার ওয়াই দিয়ে এক্স কে গুণ, ওয়াই আর এক্স, ওয়াই এক্স আর এক্স ওয়াই দুটো একই, প্লাস এক্স ওয়াই। আবার ওয়াই আর ওয়াই গুণ হবে যোগ ওয়াই স্কয়ার। মানে প্রথমটার এক্স দিয়ে এই দুটাকে গুণ দেবো, আবার দ্বিতীয়টার ওয়াই দিয়ে এই দুটাকে গুণ দেবো। ঠিক আছে, তো আমাদের কি হবে এক্স স্কয়ার, একটা এক্স ওয়াই একটা এক্স ওয়াই, মোট কয়টা এক্স ওয়াই থাকে দুইটা এক্স ওয়াই থাকে। এখানে কি হবে ওয়াই স্কয়ার হবে। ক্লিয়ার? আশা করি আমরা গুণটাও মোটামুটি বুঝে ফেলছি। এরপরে আমরা ভাগে যাই। ভাগটা কিভাবে হবে, একদম সহজ হবে ভাগটা। তো আমরা ভাগটা করব। ভাগটা কিভাবে করব, ভাগ আর গুণ কাছাকাছি বা একই রকম প্রায়। ভাগের ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে কি করছি যোগ দিছি পাওয়ার গুলো, আর ভাগের ক্ষেত্রে কি করবো আমরা বিয়োগ দেব। ঠিক আছে, যেমন যদি এরকম থাকে যে a পাওয়ার 3 ভাগ কি a পাওয়ার 2, তো সিম্পল কথা, যখন এরকম দুইটা সংখ্যায় ভাগ দিতে বলে তার নিচের এই দুইটা সমান থাকে, তখন উপরের পাওয়ার দুটো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, এ পাওয়ার 1 হবে। ক্লিয়ার? আবার যদি বলে এ পাওয়ার 6 ভাগ এ পাওয়ার 2, তখন কি হবে এ পাওয়ার 6 বিয়োগ 2 হবে, এ পাওয়ার 4 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হিসাবে মোটামুটি এটা আমরা এই ভাগটা এইভাবে না করে আরো একভাবে করতে পারি। যদি আমাদের এইভাবে বলে যে a স্কয়ার b ভাগ কি ab, এটা কিভাবে করব, তাই আমি এটাকে লম্বালম্বি ভাবে সাজাবো। প্রথম আছে কি a স্কয়ার b, তো a স্কয়ার মানে কয়টা দুইটাই আছে এবং একটা b আছে, আর নিচে ভাগাকারে কি আছে a গুণ b, b আর b কাটা, a আর a কাটা, শুধু কি থাকে a থাকে, শুধু কি থাকে এ থাকে। ঠিক আছে, তো এইরকম আমরা আরো কিছু দেখি সামনে। ওকে, তো এটাকে আমরা এটা দ্বারা ভাগ দেবো। কিভাবে ভাগ দেবো, আমরা ডাইরেক্ট দিতে পারি, আবার বাই আকারেও দিতে পারি। আমরা তাহলে বাই আকারে দিই। কিভাবে দেখি, এক্স কিউব মানে এক্স আছে কয়টা তিনটা, এক্স গুণ আকারে আছে আমরা লিখলাম। আবার ওয়াই আছে তিনটা গুণ আকারে, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, এবং জেড আছে চারটা গুণ জেড গুণ জেড গুণ জেড গুণ কত জেড। আর নিচে আমাদের এক্স স্কয়ার আছে কয়টা, তার মানে দুইটা, এক্স গুণ এক্স। ওয়াই আছে কয়টা দুইটা, ওয়াই গুণ ওয়াই ইনটু জেড, জেড আছে কয়টা তিনটা। ওকে, ঠিক আছে, আমরা এটাকে জাস্ট এইটা উপরেরটা লিখলাম আর নিচেরটা লিখলাম। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করবো, জেড জেড কাটা, জেড জেড কাটা, আবার ওয়াই ওয়াই কাটা, ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, এক্স এক্স কাটা। তো উপরে কি আছে একটা এক্স একটা ওয়াই একটা জেড, তো এক্স ওয়াই জেড। ক্লিয়ার? তো আশা করি আমরা এইরকম যদি আসে তাহলে আমরা করতে পারবো, কিন্তু যদি একটু দুই পদের আসে তাহলে আমরা কিভাবে করবো সেটাও আমরা একটু দেখায় দিচ্ছি। যে একটু দ্বিপদের ক্ষেত্রে যদি এরকম আসে যে a স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার, ওকে, এটাকে ভাগ দিতে হবে ab দ্বারা। কি দ্বারা ভাগ দিতে হবে ab দ্বারা ভাগ দেব, মানে এই দুইটাকে ab দ্বারা ভাগ দেব। তখন আমরা কি করব, মানে এই ab টাকে প্রথমে আমরা কি করব, এটা এভাবে লিখবো যে a স্কয়ার b প্লাস এ বি স্কয়ার বাকি এ বি। এরপরে এই এ বিটাকে একবার এইটার নিচে একবার এটার নিচে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এ স্কয়ার বি বাই এ বি বাকি এ বি স্কয়ার বাই কি এ বি। ঠিক আছে, ওকে, নিয়ে আসলাম, মানে এ বি কে একবার এটার নিচে আনলাম, একবার আনলাম কোনটা এটার নিচে। তারপরে এ স্কয়ার মানে কি এ দুইবার গুণাকারে আছে, আর বি আছে কত একবার, আর এ গুণ বি ভাগ এই সাইডে কত আছে আমাদের, সরি এখানে যোগ দাও, ভাগ না যোগ দাও, আর এ গুণ বি স্কয়ার মানে কত বি দুইবার আছে, এ গুণ বি, বি বি কাটা এ কাটা, আর এখানে বি বি কাটা এ কাটা, তো এখানে থাকে শুধু এ প্লাস এখানে থাকে কি বি। তো এই হচ্ছে আমার কি
একদম ভাগ করা, মানে ডাবল থাকলে এভাবে ভাগ করতে হয়, ঠিক আছে। তো আশা করি আমরা ভাগটাও মোটামুটি বুঝে গেছি। তো এরপরে আমরা কি যাব, গসাগুতে যাব। এবার যে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। গসাগু আমরা দুই ধরনের, একটা হচ্ছে বীজগণিতের গসাগু, একটা হচ্ছে সংখ্যার গসাগু। আমি প্রথমে সংখ্যার গসাগু নিয়ে আলোচনা করি, এরপর আমরা বীজগণিতের গসাগুতে যাব। তো সংখ্যার গসাগু নির্ণয়ের অনেকগুলো নিয়ম আছে। গসাগুয়ের পুনরূপ মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে কি গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে কি বলে, গসাগু বলে। তো আমরা গুণনীয়ক পদ্ধতিতে নির্ণয় করতে পারি, ভাগ পদ্ধতিতে নির্ণয় করতে পারি, ইউক্লিডীয় পদ্ধতিতেও নির্ণয় করতে পারি। তো এখন আমরা গুণনীয়ক পদ্ধতিতে যাব না, কারণ এটা একটু বড়। আমরা ভাগ পদ্ধতিতে সবচেয়ে ছোট, আর একটা আছে ইউক্লিডীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে আমরা শিখাবো। তো প্রথম পদ্ধতি হচ্ছে ভাগ। ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু করতে হবে, যে বলে 12 এবং 24 এর গসাগু। 12 ও 24 এর গসাগু যদি বের করতে বলে, তখন আমরা কিভাবে করব, 12 ও 24, জাস্ট প্রথম ছোট সংখ্যা দিয়ে 12টাকে ভাগ দেব। 12 ও ভাগ কত, 24। 12 24 এর মধ্যে কয়বার যায়, দুইবার যায়। আর দুগুণী কত, 24 কাটা। তো আমাদের এখানে দেখতেছি আমাদের শেষ ভাজক কোনটা ছিল, মানে ভাগ করার পরে একদম শেষে কোনটা ছিল, কত ছিল, 12 ছিল না। তার মানে আমাদের গসাগু কত হয়েছে, 12 হয়েছে। গসাগু কত হয়েছে, 12 হয়েছে। ক্লিয়ার? তো মেইন কথা হয়েছে ভাগ দেওয়ার পরে শেষে যেটা থাকবে ওইটাই আমাদের কি, গসাগু। তো এটা তো একদম সহজে হয়ে গেছে। আমরা যদি আরেকটু বড় বা আরেকটু ইতে যাইতে চাই, তাহলে আমরা যদি লিখি যে 20 25 এবং 34 এর গসাগু, ঠিক আছে। এই দুটোর গসাগু নিয়ে কিভাবে করবো, ছোট সংখ্যা কত, 25 আর 34 আছে। 25 আমাদের 34 এর মধ্যে কয়বার যায়, একবার ভাগ যায়। 25, 14 থেকে 5 গেলে থাকে 9, হাতে আবার 1, 9, ঠিক আছে। তো এখন এই 9 আমাদের কি আসছে, ভাগশেষ আসছে না, ভাগশেষ আসছে না। এখন এই ভাগশেষটা আবার কি হয়ে যাবে, আগে আমাদের ভাজক ছিল কত, 25, এখন এই 9 আবার ভাজক হয়ে যাবে। আর এই আগের যে পূর্বের যে 25 ছিল, ওই 25 এখন বর্তমানে আবার কি হয়ে যাবে, ভাজ্য হয়ে যাবে। তো এখানে কি হবে, 25, 9 কে 9, 9 দুগুণী কত, 18, কয়বার যায়, দুইবার যায়, 18 থাকে কত আমাদের, 2 আর 5 কত, 7 থাকে, ঠিক আছে। তো এই 7 আবার আমাদের ভাজক হয়ে যাবে। ওকে, তো আমাদের আগের যে ভাজক ওইটা এখন আবার ভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার? তো 7 দিয়ে আমরা যদি 9 কে ভাগ দেওয়ার চেষ্টা করি, একবার যায়, 7 ওকে 7, থাকে কত, 2। এখন এই 2 আমাদের আবার কি হয়ে যাবে, ভাজক হয়ে যাবে। আর আগের যে 7, ওই 7 আমাদের কি হয়ে যাবে, ভাজ্য হয়ে যাবে। সিম্পল। তো 7, 2 7 এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। 3 দুগুণী কত, 6, থাকে কত, 1। এখন এই 1 আবার ভাজক হয়ে যাবে। পূর্বের যে 2, ওই 2 আবার কি হয়ে যাবে, ভাজ্য হয়ে যাবে। তো 2 1, 2 এর মধ্যে কয়বার যায়, দুইবার যায়, 2 ওকে 2। ক্লিয়ার? তো শেষে আমাদের কত আছে, 1 রয়েছে না, 1 রয়েছে না, সিম্পল কথা। তো এই 1 হইছে আমাদের কি, গসাগু। 1 হইছে আমাদের কি, গসাগু। আমাদের 25 আর 34 এর গসাগু কত, 1। গসাগু কত, 1। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তো এই হয়েছে মোটামুটি ভাগ পদ্ধতিতে। এরপরে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি নির্ণয় করার চেষ্টা করি, সেটা হবে কি, অনেক সহজে নির্ণয় করা যায় সেটা। যে যদি বলি যে 12 24 এর গসাগু কত, তো গসাগু ক্ষেত্রে সিস্টেম কি, তুমি যে সংখ্যাটাই নিবা ওই সংখ্যাটা দুইটাকেই ভাগ যাইতে হবে। এখানে 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, যে কটা সংখ্যাই থাকুক, আমরা প্রথম যেই সংখ্যাটা দিয়ে ভাগ শুরু করব, ওই ভাগটা সবগুলো সংখ্যায় ভাগ যাইতে হবে। যদি কোনো একটা সংখ্যায় ভাগ না যায়, তার মানে কি, তার গসাগু বের হবে না। তো 2 দিয়া আমি ভাগ দিই, 2 দিয়ে 12 কে ভাগ দিলে কত থাকে, 6 থাকে। 2 দিয়া 24 কে ভাগ দিলে কত থাকে, 12 থাকে। ওকে, তার মানে 2 দিয়ে 2টাকে ভাগ গেছে। আবার এটাকে আবার ভাগ দাও, 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে, 3। বা 2 দিয়ে 12 কে ভাগ দিলে কত থাকে, 2 দিয়ে 12 কে ভাগ দিলে কত থাকে, 6 থাকে। এটাকে আবার এখন 2 দিয়ে আমরা দেখতেছি 3 কে ভাগ যাবে না, 2 দিয়ে কিন্তু 6 কে ভাগ যাবে। তো এখন 2 দিয়ে দেওয়া যাবে না, তার মানে আমরা 3 দিয়ে ভাগ দিই। 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত থাকে, 1 থাকে। আর 3 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে, 2 থাকে। এখন পরের লাইনে দেখতেছি 1 2 আছে, তো আমরা 2 দিয়ে যদি ভাগ দিই, তো 2 কিন্তু ভাগ যায়, কিন্তু 1 কিন্তু ভাগ যাবে না। তো তাই আমাদের আর কোনো ভাগ যাবে না। কিন্তু এখন আমরা গসাগুর ক্ষেত্রে কি করবো জানো, এই যতগুলো ভাজক আছে আমাদের, এই পর্যন্ত সবগুলা গুণ দেবো। মানে এই 3টাকে আমরা গুণ দেবো, এই নিচের গুলা নেওয়া যাবে না, এগুলো ক্লোজ হবে। তো আমাদের এই 3টার গসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 3, নিচের এদিকে বাদ, 2 দুগুণী 4, 3 4 কত, 12। ক্লিয়ার? তো এই পদ্ধতিতে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। ওকে, আর যদি আমাদের এরকম থাকে, এর আগেরটা ওই যে 25 আর
34 এর গসাগু। এটার গসাগু না 2 দিয়ে ভাগ যায় 34 কিন্তু 25 যায় না, 3 দিয়া কোনোটাকেই ভাগ যায় না, 4 দিয়ে তো ভাগ দেওয়ার দরকার নেই, 5 দিয়ে 25 যায় কিন্তু 34 যায় না, ঠিক আছে। তো এমন কোন সংখ্যা না যেটা দুইটাকেই ভাগ দেওয়া যায়, ঠিক আছে। তো এরকম যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে বলা যায় তার গসাগু কত, 1। ক্লিয়ার? মানে এখানে যেই কটা সংখ্যা থাকে ওই সবগুলো সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। যদি কোনো সংখ্যা ভাগ না যায় তার মানে কি হবে, সেটার গসাগু 1 হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা মোটামুটি সংখ্যাটা শিখে ফেলছি, এখন আমরা বীজগণিত রাশিটা শিখি। ওকে, বীজগণিত রাশির আমরা যদি গসাগু শেখার ট্রাই করি, যেমন এজ এ এক্সাম্পল এভাবে যদি থাকে যে x³ y² এবং y³ x² এর গসাগু। তো এখানে গসাগুর ক্ষেত্রে কমন জিনিসটা মনে রাখতে হবে। কমন জিনিসটা মানে কি, দুইটার মধ্যেই যেই কটা কমন আছে, ঠিক আছে, যেই কটা কমন আছে কিভাবে আমরা এই দুইটাকে লিখি। প্রথমে x³ y² x³ মানে কয়টা আছে, x 3টা আছে, তো x ইনটু x আর y² মানে y কয়টা আছে, 2টা আছে। ওকে, আবার এখানে y³ মানে y কয়টা আছে, 3টা আছে, ইনটু x কয়টা আছে, 2টা আছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই দুইটার গসাগু বের করার ট্রাই করি, এই দুইটার গসাগু কি হবে, কি দুইটার মধ্যে যেটা কমন থাকবে ওটা নিতে হবে। যেমন এখানে একটা x কমন, এখানে একটা x কমন, এই দুইটা x এর পরিবর্তে একটা x নেব গসাগু। ক্লিয়ার? আবার এই একটা x, এই একটা x, এই দুইটা x এর পরিবর্তে আরো একটা x নিলাম। ওকে, ইনটু এখন x এই নিচেরটা আর আছে নাই, কিন্তু উপরেরটা একটা আছে, ওটা নেওয়া যাবে না। যেই কটা মিলবে ওই কটাই নিতে হবে, একটাও বেশি নেওয়া যাবে না। আবার y এর ক্ষেত্রে একটা y আছে, একটা y নিলাম, ইনটু এখানে একটা y আছে, এখানে একটা y আছে, নিলাম আর একটা y। উপরের লাইনে আর y নেই, নিচের লাইনে y আরেকটা আছে, এটা কি নেওয়া যাবে, যাবে না। তো গসাগু কি হবে, x² y²। ক্লিয়ার? তো এই হচ্ছে গসাগু নিয়ম। গসাগুর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কমন জিনিস, ঠিক আছে, মানে দুইটার মধ্যে যে কটা মিল থাকে ওই কটা নিতে হবে। ওকে, তো এরপরে আমি যদি বলি যে আরো কয়েকটা জিনিস আছে, আর একটু হাই লেভেলে যদি যাই গসাগুর ক্ষেত্রে, সেটা কিরকম হবে, যে এরকম যদি থাকে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু x মাইনাস ওয়াই ইন্টু কি x প্লাস ওয়াই, এরকম যদি থাকে, এই দুইটা গসাগু কত। এখন আমরা দেখতেছি x প্লাস ওয়াই এখানে আছে 2টা আর x প্লাস ওয়াই এখানে আছে কয়টা, একটা, ঠিক আছে। তো এটাকে যদি আমি ভাঙাই কি হবে, x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই, যেহেতু স্কয়ার আছে তার মানে 2টা আছে। ওকে, আর নিচে এটাকে যদি আমি ভাঙাই, এটাকে ভাঙাইলে কি হবে, x মাইনাস ওয়াই ইন্টু কি x প্লাস ওয়াই, এর গসাগুটা কি হবে, গসাগু এই একটা x প্লাস ওয়াই আর এই একটা x প্লাস ওয়াই, এই দুটো যদি মিল আছে, এই দুটোর পরিবর্তে একটা নিলাম x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই এখানে একটা আছে, এইটার মধ্যে আর নাই, তার মানে x প্লাস ওয়াই নেওয়া যাবে না। আর এখানে x মাইনাস ওয়াই আছে কিন্তু এর মধ্যে নেই, তো x মাইনাস ওয়াই নেওয়া যাবে না। তো সুতরাং গসাগু কি হয়েছে, x প্লাস ওয়াই হয়েছে। তো গসাগুর ক্ষেত্রে পয়েন্ট এটাই হয়েছে কি, যেটা কমন থাকে ওইটা নিতে হবে, সোজা কথা, কমনের বাইরে যাওয়া যাবে না। তো আশা করি আমরা সবাই গসাগু বুঝে ফেলছি। এরপরে আমরা চলে যাব লসাগুতে। কিসে চলে যাব, লসাগুতে। ওকে, তো আমরা গসাগু শেষ, আমাদের 9 নম্বর টপিক হচ্ছে কি, লসাগু। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, 9 নম্বর টপিক, যেটা হচ্ছে আমাদের লসাগু। এটা ম্যাক্সিমাম ম্যাথে আমাদের এটা দরকার হয়, ঠিক আছে। আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ দেখাই দেবো এই লসাগুর মধ্যে। প্রথমে আমরা সংখ্যার লসাগুটা দেখাই। যদি বলে থাকে যে 12 ও 24 লসাগু, 12 ও 24 লসাগু, তো আমরা সিম্পলি লসাগু মানে কি জানি, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গণিতক গুলার মধ্যে যেইটা সবচেয়ে ছোট ওইটা হবে আমাদের কি, লসাগু, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, ইউনিটের পদ্ধতিতে সমাধান করব। প্রথমে 12 এবং 24 কে আমরা ভাগ দেব, কত দিয়ে, 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত 6, 2 দিয়ে 24 কে ভাগ দেব, কত তাহলে 12। তো গসাগুর ক্ষেত্রে আমাদের কি ছিল, এই নিয়মটাই সেম ছিল। সেখানে আমাদের কাজ ছিল যে কোনো মানে সবগুলা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। ওকে, সবগুলা সংখ্যাকেই। কিন্তু লসাগুর ক্ষেত্রে একটা সুন্দর জিনিস হয়েছে কি, যে কোনো দুইটা সংখ্যাকে,
যে কোনো দুইটা। এখানে যদি আরেকটা থাকতো, যেমন ধরো 48 থাকতো, ঠিক আছে, এজ এ এক্সাম্পল, যদি 48 থাকতো, তো এই 2 দিয়ে আমার 12 আর 24 কে ভাগ গেছে, 48 কে ভাগ না গেলেও হইতো। 48 পরিবর্তে আমি যদি ধরি 25 ছিল, আমাদের এখানে 25 ছিল, ঠিক আছে, তো আমরা 2 দিয়ে আবার 12 কে ভাগ গেছে, 2 দিয়ে 24 কে ভাগ গেছে, কিন্তু 25 কে আবার ভাগ যায় নাই। 25 কে আবার কি হয় না, ভাগ যায় না। তার মানে কি আমার 25 কি থাকবে না? অবশ্যই থাকবে। তো লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটা সংখ্যা আমার কি করতে হবে, ভাগ যাইতে হবে। এরপরে আবার ভাগ দাও, 2 দিয়ে তুমি যদি এটা ভাগ দাও তাহলে কত, 3। এখানে যদি এটা ভাগ দাও কোথায় 6 থাকে, এখানে ভাগ দাও কোথায় 25 থাকে। ওকে, তো আবার 3 দিয়ে ভাগ দাও, 3 ওকে 3, 3 দুগুণে 6। আচ্ছা, 25 এর পরিবর্তে একটু ছোট একটা মান লিখি, তাহলে আরো আরো ভালো হবে। ধরো 15 লিখি। ওকে, 15 লিখি। তো 3 দিয়া 2 দিয়া থাকে কত, 15 থাকে। আর 3 দিয়ে ভাগ দিলে 3 5 15, ঠিক আছে। তো এরপরে এখন গসাগুর ক্ষেত্রে ছিল কি জাস্ট এই কটা, কিন্তু লসাগুর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে কি আমার এই সবগুলা গুণ। তাই 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 2 গুণ 5, মানে কি সবগুলা গুণ দিতে হবে লসাগুর ক্ষেত্রে। ক্লিয়ার? আর গসাগুর ক্ষেত্রে শুধু এই কটা, মানে নিচেরটি নেওয়া যাবে না। তো গুণ দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 গুণন 5 দুগুণে কত, 10, 6 দশমিক কত, 60। এই হচ্ছে আমার লসাগু। আশা করি আমরা এইভাবে সকল লসাগু নির্ণয় করতে পারবো। এখন আমরা বীজগণিতের লসাগুর ক্ষেত্রে যাই। তো বীজগণিতের লসাগুটা আমরা কিভাবে করব দেখি। বীজগণিতের লসাগু কিভাবে করব? বীজগণিতের লসাগু একদম সহজ। এটা লসাগু করার জন্য কোনো রকেট সায়েন্স কিছু দরকার নাই। যেমন এরকম যদি থাকে যে x³ y² এবং y³ x² এর লসাগু কত, তো সিম্পল একদম, এটা কোনো ভাঙানো লাগবে না, কিছু লাগবে না। লসাগুর ক্ষেত্রে তো কি ছিল, কমন ছিল, ঠিক আছে, মানে দুটার মধ্যে যেটা কমন থাকে এজন্য ভাঙায় এরপরে করা লাগছে। তো লসাগুর ক্ষেত্রে এটা কিছুই করা লাগবে না, একদম ডাইরেক্ট দুইটা পদের মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকে, যেটা সবচেয়ে বেশি থাকে, তো দুইটা পদের মধ্যে যেইটা সবচেয়ে বেশি থাকে ওইটাই আমার কি হবে, লসাগু হবে। তো এই পদের মধ্যে প্রথমে আমরা x এর হিসাব করি। x আছে কত, কিউব আছে, x³ আছে, আর এখানে আছে কত, x²। তো দুইটা পদের মধ্যে সবচেয়ে বেশি কত আছে, x³ আছে, তার মানে তার গসাগু কি হবে, x³ হবে। সিম্পল কোয়েশ্চেন। এরপরে y এর ক্ষেত্রে এখানে আছে স্কয়ার আর এখানে আছে কি y³, তার মানে সবচেয়ে বেশি কয়টা আছে, y³ আছে, তো গসাগু কি হবে, y³ হবে। ক্লিয়ার? তো লসাগুর ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে শুধু কমনটা নিতেও হবে এবং আনকমনটাও নিতে হবে। আনকমনটাও কি করতে হবে, নিতে হবে। যেমন এখানে যদি একটা জেড থাকতো, এখানে যদি জেড থাকতো, কিন্তু জেড এর মধ্যে আছে, এটার মধ্যে নাই। ওকে, কিন্তু এটা আনকমন আছে, মানে কোনটার মধ্যে নাই, তো সুতরাং এই জেডটাও আমাদের নেওয়া লাগবে, ঠিক আছে। তো গসাগুর ক্ষেত্রে সুবিধা হয়েছে ও একদম মিল ছাড়াও চলে না, কিন্তু লসাগুর ক্ষেত্রে যেই সুবিধাটা হয়েছে যে ও সবাইকে নিয়ে চলে, কমন কে তো নেবেই, আবার আনকমন কেও নেবে, ঠিক আছে। আর ও সবসময় সবচেয়ে বেশি মানুষ নিয়ে চলে, মানে সবচেয়ে বেশি খায়, বেশি পাবলিক নিয়ে চলার চেষ্টা করে। তারপরে আমরা আরেকটু বড় বীজগণিত লসাগুতে যাই। যেমন এটা যদি বলি যে a⁵, b⁶, c⁵2 এবং a⁵3, b⁵7 এবং c⁵2। এখন যদি বলে এইটার লসাগু কত, এটা লসাগু খুব সহজ। এটা লসাগু কি, প্রথমে দেখবো এ সবচেয়ে বড় আছে কত পাওয়ার, এর পাওয়ার কত, a⁵5, এখানে আছে কি a⁵3, তো দুইটা a⁵3 আর a⁵5 কোনটা বড়, a⁵5 বড়। তো b⁵ এখানে আছে 6 আর এটা এখানে আছে কত, 7, তো b⁵7 সবচেয়ে বড়। আবার c² এখানে আছে c², দুইটা যেহেতু সমান আছে তো শুধু c² নিলাম। এই হিসাব আমার মোটামুটি এরকম করে নেওয়া। এরপরে আরেকটু যদি বড় মানে উৎপাদক টাইপের থাকে সেগুলো আমরা কিভাবে করবো সেগুলো একটু দেখে নিই। ধরো এরকম যদি থাকে যে x × x+2 একটা, আর এটা থাকলো x−2 x+2, আর এটা থাকলো কি x+3। এখানে মোট তিনটা আমার বীজগণিত রাশি, ঠিক আছে। তো তিনটা থেকে আমার লসাগুটা কি হবে,
লসাগুটা হওয়ার আমরা একটু আগেই বললাম শর্তটা কি, কমন আনকমন সব নিতে হবে এবং প্রত্যেকটা রাশির মধ্যে সবচেয়ে বেশিবার যেটা থাকে ওটা নিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে শুধু নরমাল এক্স এক্স আছে এটার মধ্যে, আর কোনোটার মধ্যে নাই, তো কমন আনকমন সব নিতে হবে, তার মানে শুধু এক্স তো থাকবেই। এরপরে যাই এক্স প্লাস টু তে যাই, এক্স প্লাস টু এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে নাই, সবচেয়ে বেশি কয়টা করে আছে, একটা করেই আছে, তো সুতরাং একটা এক্স প্লাস টু নিয়ে নিলাম। এরপরে কি আছে, এক্স মাইনাস টু ওর মধ্যে আছে কিন্তু বাকি কোনোটার মধ্যেই নাই, তো ওরও নিতে হবে, কারণ কি আমি জানি ওই সবাইকে নিয়ে চলে, ঠিক আছে, কমন আনকমন সবাইকে, তো ওর জায়গায় কি হবে এক্স মাইনাস টু হবে। এরপরে কি এক্স প্লাস থ্রি আছে, এক্স প্লাস থ্রি কোনোটার মধ্যেই নাই, শুধু অয় আছে, তার মানে ও যাবে, কারণ কি অয় কমন আনকমন সবাইকে একসাথে মিলে তারপর চলাচল করে, ঠিক আছে। তো পয়েন্ট হচ্ছে এইটাই, এখানে সবগুলোই হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আশা করি এটা বুঝে ফেলছি। এবং যদি আরো এরকম থাকে যে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ আর এটা কি এক্স স্কোয়ার প্লাস টু, এই দুটোর লসাগু কত, ঠিক আছে। তো এই দুটা কোনো কাজ করা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, তার মানে এই দুইটাই আমার এই দুটার লসাগু, এক্স মাইনাস ফাইভ ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস টু। যেমন আমি যদি বলি যে 3 আর 5 এর লসাগু কত, তো 3 আর 5 এর লসাগু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, কোনো সংখ্যা দিয়ে ভাগ না গেলে এই দুইটা কি হয়ে যাবে, আমার ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাই 3 5 কত হবে 15 হবে। তেমনি এই দুইটার লসাগুর ক্ষেত্রে কোনো কিছু দিয়ে ভাগ যায় না বা এটাকে ছোটও করা যায় না, সুতরাং বলা যায় এই দুইটা গুণ করলে যেটা আসে ওইটাই হচ্ছে লসাগু। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা একটা ভগ্নাংশের একটু কাজ করি, ভগ্নাংশের একটা যোগ করি, দেখি ভগ্নাংশের যোগটা করলে আমরা লসাগুটা কোথায় ব্যবহার হয় ওটা আমরা আরো ভালো বুঝতে পারবো, যে 1 বাই এক্স প্লাস টু প্লাস 1 বাই এক্স মাইনাস টু, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব, আমাদের প্রথম কাজ হচ্ছে নিচের লসাগু করা, এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু এই দুটো আলাদা আলাদা আছে, এই দুটো আলাদা আলাদা থাকার কারণে এই দুটোর লসাগু কি হবে, এক্স প্লাস টু ইন্টু কি হবে এক্স মাইনাস টু হবে। ক্লিয়ার? এখন এই এক্স প্লাস টু দিয়ে এটাকে ভাগ, এক্স প্লাস টু কাটা, শুধু থাকে এক্স মাইনাস টু, উপরে লেখা হবে কত এক্স মাইনাস টু, মাঝখানে প্লাস চিহ্ন, এক্স মাইনাস টু দ্বারা এক্স মাইনাস টু কে ভাগ, শুধু থাকে কি এক্স প্লাস টু, উপরে লিখে দিলাম কি এক্স প্লাস টু, টু টু কাটা, উপরে থাকে টু এক্স আর নিচে থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। ক্লিয়ার? তো আমরা আশা করি লসাগু গসাগু এটা সব বুঝতে পারছি, আর এটা যোগ দেখাই দিলাম ভগ্নাংশের যে কিভাবে এই যোগটা কাজ করে, ঠিক আছে, লসাগু। তো এখন আমরা আলোচনা করবো আর গুণন নিয়ে। আর গুণন জিনিসটা কি, আর গুণনটা খুব সহজ একটা পয়েন্ট। আর গুণনটা হচ্ছে কি, যখন দুইটা সাইড থাকবে, যখন দুইটা সাইড থাকবে, যেমন আমি যদি বলি যে এখানে কি আছে এক্স প্লাস টু, ওকে, আর এখানে আছে এক্স ইকুয়ালস টু, এখানে আছে এক্স মাইনাস টু, আর নিচে আছে কি ধরলাম এখানে আমার 2x আছে, ঠিক আছে। তো এরকম যদি থাকে তখন আমরা কি করব, আর গুণন করব। আর গুণনটা কি হবে, প্রথমটার উপরেরটার সাথে দ্বিতীয়টার নিচেরটা গুণ, মানে প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর গুণ, এবং এবং মাঝখানে সমান সমান থাকতে হবে, সমান সমান না থাকলে এই গুণ করা যাবে না, ঠিক আছে। তো এবং প্রথমটার হরের সাথে দ্বিতীয়টার লবের গুণ। ক্লিয়ার? তো এই গুণটা কিভাবে হবে, যেমন প্রথমটার হরের সাথে দ্বিতীয়টার, প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর, তো 2x টা সামনে চলে আসবে আর x প্লাস 2 হবে সমান সমান এই x টা চলে যাবে x মাইনাস 2 হবে। আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? এরপর আমরা এটাকে গুণ দেব, যে 2x দিয়ে x কে গুণ, 2x স্কয়ার, 2x দিয়ে 2 কে গুণ, 2 দুগুণে কত 4x সমান সমান x দিয়ে x কে গুণ x স্কয়ার, x দিয়ে 2 কে গুণ মাইনাস 2x। ক্লিয়ার? x দিয়ে 2 কে গুণ মাইনাস 2x। এখন এখানে আরেকটা পয়েন্ট আমরা যেটা লিখি নাই, সেই পয়েন্টটা আমরা এখানে লিখে নেব, সেটা হচ্ছে কি পক্ষান্তর। কি অন্তর? পক্ষান্তর। ওকে, তো পক্ষান্তর জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে কি দুইটা সাইড পাইছি, এই ডান সাইডে একটা সাইড এবং বাম পাশে আরেকটা সাইড, ঠিক আছে। তো বাম পাশে যে সাইডটা সেটাকে বলে বাম পক্ষ, আর ডান সাইডে যেই পক্ষ সেটাকে বলে কি ডান পক্ষ। তা বাম পক্ষ আর ডান পক্ষ, আমরা যদি বাম পক্ষ থেকে কোনো কিছু ডান পক্ষে আনতে চাই বা ডান পক্ষ থেকে কোনো কিছু বাম পক্ষে আনতে চাই, তখনই সেটাকে বলে কি পক্ষান্তর। আর পক্ষান্তর করলে সবসময় চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যায়, চিহ্নগুলোর কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। তা আমি যদি এটাকে পক্ষান্তর করি, ডান সাইডের এই দুইটাকে বাম সাইডে নিয়ে আসলাম, সেটা কাজ হবে কি 2x স্কয়ার প্লাস 4x। এখন x স্কয়ারের সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এইটাকে এই সাইডে আনলে কি হয়ে যাবে মাইনাস x স্কয়ার হয়ে যাবে। এটাকে পক্ষান্তর করছি, মানে ডান পক্ষ থেকে বাম পক্ষ আনছি, তার মানে তার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি ডান পক্ষ থেকে কোনো কিছু বাম পক্ষ আনি তাহলে এই চিহ্ন পরিবর্তন হবে। আবার মাইনাস 2x, এই মাইনাস 2x কে যদি বাম পাশে আনি তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস 2x সমান 0 হয়ে যাবে। এখন আমরা হিসাব করব, যোগ বিয়োগ করব, বা দুইটা x স্কয়ার আর দুইটা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ
থাকে কয়টা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার থাকে 4x, আর এখানে কয়টা এক্স, 2x, রুট কত এক্স, 6x equals to 0। ক্লিয়ার? তো আমরা বীজগণিতের যত অঙ্কই করি না কেন সেই অঙ্কগুলাই এই আর গুণন, পক্ষান্তর, তারপরে লসাগু, ভাগ, গুণ, বিয়োগ, যোগ, চলক, পদ সবগুলো দরকার আছে। তো আশা করি আজকে আমরা যেভাবে শিখেছি, আজকে আমাদের এই ক্লাসটা করার পর সবাই আমরা বীজগণিতে কম বেশি মোটামুটি একটা ধারণা পাবো, এবং বীজগণিতের অঙ্কগুলো করতে গেলে আমরা আর আটকাবো না, ঠিক আছে? এবং অন্যান্য কিছু যত আরো ধরনের ম্যাথ আছে সেগুলো আমরা করতে পারবো। তো বীজগণিতটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, আমরা যতগুলো অঙ্কই করি, যেমন সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, এবং যত আমরা উপরে ক্লাস করবো বীজগণিত আমার দরকার, ঠিক আছে? তো বীজগণিতের আশা করি এই ক্লাসটা করার পরে সবার এই বীজগণিত সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। এরপরে আমরা ছোট ছোট অঙ্ক বা যে কোনো ধরনের অঙ্কই আমরা করতে পারবো। তো এরকম আরো অঙ্ক পেতে আমাদের এই রবিউল এডুকেয়ার পেজটা লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং সাথে থাকুন। আর আপনারা সবাই কমেন্টে জানান আপনাদের নেক্সট কোন ক্লাসটা দরকার, আমি সেই ক্লাসটা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।